ওরা সেটা আপনার কাছে মানলো না। আপনার কাছে কি মনে হয় যে এই যে একটা ষড়যন্ত্র বা আপনি যেটাকে বলছিলেন যে এইভাবে সাজানো গোছানো জিনিস, এটার কারণ কি? জনাব বিল্লাল সাহেব কি রাজনীতিতে ওখানে সক্রিয়, নাকি তিনি রাজনীতি করবেন, নাকি আপনি উপদেষ্টা হওয়ার পরে আপনার এই জায়গার শত্রু বেড়েছে বলে আপনি না মনে করেন? এটা আমি মুরাদনগরের বিষয়ে যদি বলি, মুরাদনগরের ইয়াটা ছিল নির্বাচন করা কিংবা রাজনীতি করার জায়গা থেকে না। কারণ হুম। মানে আমি যদি রাজনীতি করিও, আমার মানে রাজনীতি সেন্টারটা মুরাদনগর হওয়াটা আমার জন্যই আরো নেগেটিভ। কারণ যোগাযোগ থেকে হুম। শুরু করে সময়, কারণ আমি পলিটিক্স করলে আমি ন্যাশনাল জায়গা থেকে, ন্যাশনাল অ্যাপ্রোচ থেকে করবো, আমি তার স্থানীয় পর্যায়ের হুম। নেতা হিসেবে রাজনীতিটা করব না। তো সেই জায়গা থেকে আমার জন্য তো ঢাকা সুইটেবল পজিশন। তো আমি হুম। মুরাদনগরে মূলত আমার ইয়া ছিল যে, আপনি জানেন যে বিগত আওয়ামী লীগের সময়ে কুমিল্লার যেই অঞ্চলগুলো বিশেষ করে আহ, আহ, বিরোধী পক্ষের বিএনপি বা জামাত হুম। অধ্যুষিত সেই অঞ্চলগুলোতে উন্নয়ন কার্যক্রম হয় নাই বললেই চলে। হুম। এবং আমার এখানে আমি এসে দেখলাম যে অনেকগুলো কাজ স্যাংশন হয়ে আছে, বরাদ্দ আছে, কিন্তু সেগুলোর কাজগুলো আসলে শুরু করা হয় নাই। ওই আঞ্চলিক বৈষম্যের কারণে আমি সেই কাজগুলা আসলে করতে চাইছি এলাকায়, এবং ওই হুম। সংক্রান্ত যেই অর্থাৎ কার্যক্রম সেটার সাথেই ঠিকাদারি নিয়ে, ইয়া ছিল। ঠিকাদারি নিয়ে মানে মূল ঠিকাদারি ব্যাপারটা কি ঠিকাদারি ঠিকাদারি সংক্রান্ত টাকা পয়সা? ঠিকাদারি সংক্রান্ত কিছুই না এখানে আসলে। যেই লাইসেন্সটা বাবা করেছিলেন সেটা ছিল জেলা পর্যায়ের একটা লাইসেন্স। এটা হুম। মানে অত বড় লাইসেন্সও না, যেটা হুম। আসলে এক্সিএন কর্তৃক মানে হুম। জেলা ইঞ্জিনিয়ার যিনি থাকে হুম। হুম। স্থানীয় সরকার, তিনি এটা দিয়েছেন। এবং সেটা আমি অবগত ছিলাম না। রিপোর্ট করার আগে আমাকে সাইর ভাই নক দিয়েছিলেন যে এরকম একটা বিষয় আমি পাইছি, এটা তুমি জানো কিনা। পরে আমি খোঁজ নিয়ে জানলাম যে এটা সত্য, এবং আমি ওনাকে বলার পরে উনি রিপোর্ট করলেন, এবং পরের দিন যথারীতি আমি হুম। সেটা, যেহেতু আমি এখানে দায়িত্বে থাকা অবস্থায় এটা স্বার্থের সংঘাত হয়, হুম। সেই জায়গা থেকে এটা ইয়া করা। কিন্তু এটা যদি আমার বাবা না হয়ে অন্য যে কেউ করার, তো এটা তার মানে স্বাধীনতা আছে, যে কোনো ব্যক্তি হিসেবে তো ব্যবসা করার স্বাধীনতা আছে। কিন্তু আমি এখানে দায়িত্বে থাকা অবস্থায় এটা অবশ্যই স্বার্থের সংঘাত। যদিও আমাদের দেশে কোনো এমপি মন্ত্রী স্বার্থের সংঘাতকে কোনো অপরাধ বা ইয়া হিসেবে বিবেচনা করে কিনা আমি হুম। জানি না। কারণ আমি যদি আপনি যদি এখনো দেখেন যে আপনার সাবেক কোনো আপনাদের এমপি আপনাদের মন্ত্রী ছিল। আপনাদের প্রধান উপদেষ্টাও করেন না, তিনি গ্রামীণের নামে অনেকগুলি জিনিস নিয়েছেন যেটা উনি পরে নিলেও পারতেন, নিজের ইয়াও বাদ দিছেন অনেকগুলা। নিশ্চয়ই আপনার সেটা ক্যাবিনেট ভিন্ন, এগুলো নিয়ে আলোচনা সেটা করেন। সেটা ভিন্ন প্রসঙ্গ। জি। তবে আহ, আহ, আমি সেটাকে কোনোভাবেই ইয়া করে নেই, প্রশ্রয় দিই নেই, এবং সেটা আমরা কিন্তু বাতিল করেছি সাথে সাথে। এবং আমি বাবাকে বুঝিয়েছি, এবং তার ওই ঘটনার পর থেকেই মোস্টলি গত 5 মাস বাবা আমার বাসায় আছে না, উনি স্কুল থেকে ছুটি নিয়েছেন 6 মাসের। হুম। যে স্কুলে উনি প্রধান শিক্ষক, সেখান থেকে ছুটি নিয়ে বাসায় আছেন। আমি বুঝিয়েছি উনি বাসায় থাকছেন, যেহেতু বাইরে গেলে নানা ধরনের বিতর্কে জড়ানোর একটা চেষ্টা আছে। এবং খালেদ ভাই, আমার কাছে এই যে যে রিপোর্টটা হয়েছিল, সেই রিপোর্টের সব পেপার একদম এভিডেন্স সহ আমি একদম নিয়ে বসছি ওকে, আজকে। আমার আমার যদিও আমার হয়তো এত আমার সময় হবে না ইয়া করার। না না, অবশ্যই তো সময় হবে। আমি এটা নিয়ে কথাও বলতে চাই, কিন্তু দুটো বিষয় আপনার একটু প্রশ্ন আছে। আমি প্রথম কথা হচ্ছে যে আপনি এটা একদম পরিষ্কার করেছেন যে মুরাদনগর বা স্থানীয় রাজনীতির ক্ষেত্রে আপনি নিজেকে রাখতে চান না, স্থানীয় এলাকায় এমপি হওয়াটা সেটা আপনার জন্য নানা কারণে এটা এখন কঠিন। তো এইটি তো মোটামুটি পরিষ্কার, আপনি রাজনীতিতে এলেও আসলে মুরাদনগর থেকে আসলে নির্বাচন করার ব্যাপারে আপনার কোনো ইচ্ছা নাই। সেটি আসলে মূলত ওই এলাকায় যে কাজ বা উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে থেকে আসলে ভাগবাটোয়ারা নিয়ে এটা হইতেছে, এটা একটা পরিষ্কার বিষয়। দ্বিতীয় জিনিসটা, আপনি যেভাবে বলতেছেন এবং যে এভিডেন্সগুলো এখন আপনার হাতে আছে, সেই ক্ষেত্রে আপনি এটা আদালতে ট্রাই করবেন কিনা, যা যেসব অভিযোগগুলি করা হয়েছে আপনার বিরুদ্ধে, বা যারা আপনার বিরুদ্ধে অভিযোগ করেছেন, যারা আপনার বাবার বিরুদ্ধে অভিযোগ করেছেন, ব্যাপারটা আপনি আদালতে তুলবেন কিনা? হ্যাঁ, প্রথমত কেউ লিগেল কোনো অভিযোগ তো করেন নাই হুম। এখানে। ডিফেমেশন করা হয়েছে এবং এক ধরনের পারসেপশন তৈরি করা হয়েছে, হ্যাঁ। সোশ্যাল জাস্টিস হয়েছে আর কি, এক ধরনের হ্যাঁ। আপনি ডিফেমেশন ফ্যাসিস্ট স্যুট বানায় করবেন দেওয়া কিনা, হয়েছে। মানে এর চেয়েও অনেক তো ছোট কারণে অনেক হ্যাঁ, মানুষ ডিফেমেশন স্যুট করে। অবশ্যই অবশ্যই আমি ডিফেমেশন স্যুট করব, এবং সেই জন্য আমরা সব এভিডেন্স একত্র করেছি। এবং হুম। যেহেতু একটা রিপোর্ট হয়েছে, সেটার একটা রিবাটালও আমরা তৈরি করেছি। আমি যদিও মানে ওপেন আহ্বান জানিয়েছিলাম বাংলাদেশের হুম। যে কোনো মিডিয়াকে এটা নিয়ে একটা ফ্যাক্ট বেসড ইয়া করার জন্য। আপনি চাইলে আপনিও করতে পারেন। হুম। দুই পক্ষের কথা শুনে, ওর কিন্তু একপাক্ষিক রিপোর্ট করা হয়েছে। দুই পক্ষের কথা শুনে আমাদের কাছে যে এভিডেন্স আছে এগুলো নিয়ে জনবিশ্বাস একটা হোসেনও রিপোর্ট করার জন্য। জনবিশ্বাস হোসেনও একরকম, মানে এটাকে কি বলে, একরকম চ্যালেঞ্জই আমি বলবো। তিনিও তরুণ প্রায়, আপনার থেকে একটু বড় অবশ্য, কিন্তু তিনিও তরুণ, তিনিও একরকম চ্যালেঞ্জ জানিয়েছেন। তো আমরা মনে করি যে এইসব বিষয়গুলি নিয়ে যদি কোনো ডিসপিউট হয়, সেটা আদালতেই এটার মীমাংসা করা উচিত, এবং সেই ক্ষেত্রে নিশ্চয়ই আপনি উপদেষ্টা, সেই জন্য আপনি কোনো বাড়তি প্রভাব আপনার থাকবে সেটা আমরা মনে করি না। আমরা মনে করি আদালতেই এটির সমাধান হওয়া উচিত, যদি এরকম না, কোনো কিছু অবশ্যই থাকে। আমি আমি উপদেষ্টা হয়ে আর যাই হই, আমার তো মানে বিচার চাওয়ার অধিকার আছে। তো সেই জায়গা থেকে এটা আমরা আইনি ব্যবস্থা নিব, এবং সেই জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্টস সহ সবকিছু আমরা প্রস্তুত করছি।
আপনার সাবেক এপিএস জনাব মোয়াজ্জেমের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করছে দুদক, তার বিরুদ্ধে 100 কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে, তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। আমাদের প্রশ্ন এটি, আপনি কখন জানতে পেরেছিলেন এবং দুর্নীতিতে জড়িয়ে তিনি আপনার নাম এবং প্রভাব খাটিয়েছেন কিনা? কারণ তার পক্ষে তো আর কোনো এক্সিকিউটিভ সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, সিদ্ধান্ত আপনার পক্ষে নেওয়া সম্ভব। আপনিও এটার সঙ্গে আসলে জড়িয়েছেন কিনা, যদি আপনি ফেয়ার ট্রায়াল চান, আপনারও আসলে দুদকে হাজিরা দেওয়া উচিত কিনা, পুরোটা নিয়ে যদি একটু বলেন। এটা তো খালেদ ভাই, এটা তো মানে বিভিন্ন রিপোর্টে আসলে পারসেপশন তৈরি করা হয়েছে। এখন যদি আমি প্রথম দিক থেকে বলি যে মোয়াজ্জেম নিজে অব্যাহতি দিয়েছে, তো অব্যাহতি দেওয়ার পরে এটা সংবাদ মাধ্যমে প্রচার করা হলো যে এটা করা হয়েছে, এটা মানে তাকে বহিষ্কার করা হয়েছে, মানে অপসারণ করা হয়েছে। অব্যাহতি আর অপসারণের মধ্যে তো পার্থক্য আছে। তো এটাকে প্রচারটা করা হয়েছে প্রাথমিকভাবে ভিন্নভাবে, এবং পরবর্তীতে আমি যেটা বললাম যে এই যে গোয়েন্দা সংস্থা চোথায় নিউজ করে 311 কোটির একটা নাম্বার উইদাউট এনি রেফারেন্স উঠায় দেয়া। এখন আমি টকশোতেও একজন নেতাকে বলতে শুনলাম যে 200 কোটি তার অ্যাকাউন্টে পাওয়া গেছে নাকি, এটা কোনো ব্যবস্থা সরকার নিচ্ছে না কেন? কিন্তু আপনি যদি দেখেন সে সময় করেন যে আমি কিন্তু যখন অভিযোগটা আসে তখন আমি নিজে দুদকের চেয়ারম্যানকে অনুরোধ করছি এই বিষয়ে করার জন্য, তদন্ত করার জন্য, এবং দুদকে সেটা তদন্ত চলমান আছে। সর্বশেষ আমার খোঁজ নেওয়ার যখন সুযোগ হয়েছে তখন আমি যতদূর জেনেছি যে কোনো প্রকার দুদক সাধারণত কি দেখে থাকে, কোনো নতুন সম্পত্তি ক্রয়, ব্যাংক অ্যাকাউন্ট, মানি লন্ডারিং, এই বিষয়গুলো আছে কিনা, এই ধরনের কোনো প্রকার প্রমাণ তারা পান নাই। একটা জিনিস পেয়েছেন, সেটা হচ্ছে মোয়াজ্জেমের ভাইয়ের বড় ভাইয়ের ব্যাংক অ্যাকাউন্টে 14 লাখ টাকা একবার ঢুকছে, আবার বের করা হয়েছে। এবং সেটার ব্যাপারে আমি পরে জানতে চাই, আমি যতটুকু জানতে পেরেছি যে সেটা ওর মায়ের চিকিৎসার জন্য কোনো একটা ভিসা ইস্যুর জন্য হচ্ছে অ্যাকাউন্টের টাকা দেখাতে হয়, এই জন্য কারো থেকে ধার নিয়ে সেটা ঢুকানো হয়েছিল এবং পরবর্তীতে বের করে আবার পরিশোধ করা হয়েছে। তো এটা আমারও দায় বর্তায় যে এটা খোঁজ নেওয়া, যে আমার ওটা ক্ষমতার অপব্যবহার করে কেউ দুর্নীতি করছে কিনা। সেই জায়গা থেকে কিন্তু দুদককে আপনি মোহন ভাইকে জিজ্ঞেস করতে পারেন। আমি নিজে ওনাকে ফোন করে বলেছি যে আপনি করেন, এবং আমি গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই দুইটাকেই বলছি যে আপনারা এটা নিয়ে অনুসন্ধান করেন, করে আমাকে জানান যে কোথায় আসলে দুর্নীতি হয়েছে। কিন্তু সেরকম কিছু আমরা এখন পর্যন্ত পাই নাই। সেরকম কিছু দুদকেও পেয়েছে বলে আমি সর্বশেষ আপডেট জানি না। অবশ্যই সেটা যেহেতু তদন্ত চলমান আছে, সেটার বিষয়ে রিপোর্ট পাওয়া যাবে, সবাই দেখবে। কিন্তু এটা এই যে রিপোর্ট করে সমানে বিভিন্ন জায়গায় মিম বানিয়ে বা ফেসবুক পোস্টে একটা পারসেপশন যে তৈরি করা হলো যে এপিএস দুর্নীতি করছে মানে উপদেষ্টাও দুর্নীতি করছে। আজ পর্যন্ত দেখেন আমাদের এত সার্ভেলেন্স হয়, এত কিছু লিক হয়, এত মানে ভিডিও চলে যায়, এটা চলে যায়, ওটা চলে যায়, আজ পর্যন্ত আপনার কি মনে হয় না যেরকম কিছু করলে মানে দুর্নীতির প্রমাণ, কিংবা দুর্নীতি করে থাকলে অর্থ তো মানি ম্যানেজমেন্ট, এটার কোনো প্রমাণ না, সামনে আমি আসার কথা? আমার অবশ্যই মনে হয়, ভালো প্রশ্ন করছেন আসিফ, আমার কাছে মনে হয়, কিন্তু আমি মনে করছি আপনি তো একটা দুর্দণ্ড প্রতাপশালী উপদেষ্টা, আপনি এগুলি চাপাও দিতে পারেন। সেই জন্য এটা হইতে পারে আর কি, যে আমরা জানতে পারতেছি না, আমরা যারা সাধারণ লোক। আমি প্রশ্নটা একটু অন্যভাবে করি। আমাদের প্রশ্নটা একটু এরকম, আমাদের দর্শকদের মতটা একটু বলে রাখি। দর্শকরা বলছেন যে আমি নাকি আপনাকে কুসুম কুসুম প্রশ্ন করছি এলাকার, কারণ শিখারানি নিয়ে তো আপনি এড়িয়ে গেলেন, উনার বাবা মপ করে তাকে লাঞ্ছিত করেছেন, এটার এখতিয়ার তাকে কে দিয়েছেন, এটা জনাব এস সামির এই প্রশ্ন করেছেন। আপনি এটার জবাব একটু এটার পরে দিয়ে, আপনি শুধু এইটা বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে তার উপদেষ্টারা এবং তার সরকারে যারা থাকবেন তারা সম্পদের হিসাব দিবেন। আপনি কি আপনার সম্পদের হিসাব দিতে রেডি আছেন? মানে আপনি কি আপনার সম্পদের হিসাব দিবেন? মানে এই উপদেষ্টা হওয়ার পরে কি আপনার সম্পদ অনেক বেড়েছে? মানে দুইটাই যদি একটু বলেন। সম্পদের হিসাবের ক্ষেত্রে ওই সম্পদের হিসাব প্রথম মাসে আমাদের থেকে চাওয়া হয়েছিল, কিন্তু আমার কোনো আমি যেহেতু আয়কর এর আগে আমি আয় করতাম না, তো আয়কর রিটার্ন তো আপনি জানেন যে 3 নাম্বার খোলার পরে 1 বছর পরে আয়কর রিটার্ন জমা দিতে হয়। তো আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়টা হয়নি, সে কারণে আমি সম্পদের হিসাব দিতে পারিনি। আমি ক্যাবিনেটকে অবগত করেছি যে আমি এর আগে কোনো আয় করতাম না, যে কারণে আমার 3 নাম্বারটা নতুন খোলা হয়েছে। তো সম্পদের হিসাবটা আমি যখন যেহেতু 1 বছর অলমোস্ট হয়ে গেছে এবং এখন আমার অবশ্যই সরকারি বেতন ভাতা আছে, আয় আছে, তো এটা আমি যথারীতি দিব। এবং আয়কর রিটার্ন জমা দেওয়ার পরে এটা আমি সরকারের কাছেও দিব, এবং পাবলিক ডোমেইনেও আমার সম্পদের আয় ব্যয়ের হিসাবটা আমি দেব। ওকে। আর মপ করে শিখারানির ব্যাপারটা কি, আপনি এটার কোনো জবাব দিতে চান? জনাব এস সামির একটা কথা বলতে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এখানে মানে মপ করে যেটা বলা হচ্ছে একটা ভিডিওতে দেখানো হচ্ছে, কিন্তু সেখানে মানে ফ্রেমিংটা খুব ইন্টারেস্টিংলি করা হয়েছে। শিখারানী যখন তিনি প্রধান মানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন, যখন বাবাকে এই যে স্বাক্ষর জালিয়াতি করে অব্যাহতি দেওয়া হলো,
3 কি 4 বছর 5 বছর বোধ হয়। তো সেই সময়টাতে তিনি শিক্ষার্থীদেরকে মানে কেউ হিজাব পরে আসলে তাকে মারধর করা। আমাদের ওই স্কুলে আমি 2 বছর পড়াশোনা করেছি, ক্লাস 6 7। তো স্কুলের পাশে হচ্ছে একটা মসজিদ আছে, ওই মসজিদ এবং স্কুলের সংযোগের জন্য একটা পকেট গেট আছে, ওই পকেট গেটটা উনি বন্ধ করে দিয়েছিলেন যাতে স্টুডেন্টরা নামাজ না পড়তে পারে, স্টুডেন্টদেরকে মারধর করা। আপনার মনে আছে খালেদ ভাই, 5 আগস্টের পরে ইভেন হলিক্রস কলেজের মতো ইয়াতেও যেসব টিচারদেরকে স্টুডেন্টরা পছন্দ করতো না, তাদের বিরুদ্ধে এক ধরনের মব তৈরি করা হয়েছিল। এবং মানে দেশের অনেক ভালো ভালো স্কুল কলেজে এই ঘটনাগুলো ঘটেছে, এবং এটারই ধারাবাহিকতা হিসেবে 5 আগস্টের পরে শিখারানী রায়ের বিরুদ্ধে যেহেতু স্টুডেন্টদের একটা ইয়া ছিল, কিন্তু ক্ষোভ ছিল, কিন্তু তারা সেটার আপনি কি বই এটা, প্রকাশ করতে জনাব গিয়ে। জনাব আসিফ মোহাম্মদ সজীব ভাই, আপনি কি সত্যি এটা বলতেছেন যে বাংলাদেশের কোনো একটা হিন্দু স্কুল শিক্ষক, আমরাও তো আসলে হিন্দি স্কুল শিক্ষক শিক্ষিকার কাছে আমরা পড়েছি, কিন্তু তারা কখনো নামাজ পড়তে বাধা দিয়েছেন, হিজাব পড়েছেন বলে কাউকে মারধর করেছেন, এরকম আমি কখনো দেখি নাই, এক্সপেরিয়েন্স খালেদ ভাই, করি না। খালেদ ভাই, আপনি আপনি আপনার বাড়ি তো মুরাদনগর, আপনি আপনার জি, বাড়ি থেকে যে কাউকে হচ্ছে আমাদের ওই স্কুলের আশেপাশের বা যে সিরিয়াসলি। কোনো র্যান্ডম যে কোনো বাসায় গিয়ে কথা বলতে বলেন, তারা এটা বলবে, তারা এটা একদম। এবং আমরা ওই যে রিপোর্টের ইয়াতে ওই আপনি যদি যে কোনো স্কুলের স্টুডেন্টকে জিজ্ঞেস করেন, ইভেন ওই বাচ্চাটাকে মারা হয়েছে হিজাব পরার কারণে পিটিতে, স্কুলে যে প্রারম্ভিক যে ইয়া হয়, এবং তার দাদি আসছে বিচার চাওয়ার জন্য, তার দাদিকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছিল সে সময়টায়। এবং তিনি সে সময় দোর্দণ্ড প্রভাবশালী ছিলেন, এবং দুইজন স্টুডেন্টকে তার কথা না শোনার কারণে তিনি পুলিশ দিয়ে অ্যারেস্ট করেছিলেন। মানে 2জন আন্ডার এজ, মানে স্কুলের স্টুডেন্ট আর কি, 14 15 বছরের 2টা বাচ্চাকে। এইগুলো আপনি সেখানে ওই আশেপাশের অভিভাবক যারা আছে যে কাউকে জিজ্ঞেস করলে এই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। বেশি দিন আগের তো ঘটনা না, রাইট। 2014 সাল থেকে 19 সালের ঘটনা। তো এখন যে মবটা করা হলো, সেটাতে কি আপনার ভূমিকা ছিল কোনো? আপনি বলেছিলেন যে তোমরা যাও গিয়ে না, পিটায় 5 আসো। আগস্টের না, 5 আগস্টের পরে যেভাবে আসলে বিভিন্ন স্কুলে সারা দেশে মব হয়েছে, আমরা সরকার থেকে সেটা নিউট্রালাইজ করার জন্য চেষ্টা করেছি। শিক্ষা মন্ত্রণালয় সে সময় কাজ করেছে, এবং সেখানে ওই যে একটা ভিডিওতে যেখানে দেখানো হচ্ছে, সেখানে বাবা মূলত গিয়েছিলেন তাকে সেখান থেকে মানে বাঁচানোর জন্য। মানে শিক্ষার্থীদের ইয়া থেকে শিক্ষার্থীরা প্রথমে দাবি করে পদত্যাগের, তিনি পদত্যাগ করতে রাজি না হলে এক ধরনের মানে মব তৈরি করা হয় এবং ওই ধরনের সিচুয়েশন তৈরি করা হয়। কিন্তু পূর্ববর্তী শত্রুতা এবং ইয়ার জের ধরে তিনি দায়টা আমাদের উপরে, বাবার উপরে দিয়েছেন। এবং ওই শত্রুতার রেশটা যদি আমি বলি, তাহলে তিনি এই যে স্বাক্ষর জালিয়াতি করে বাবাকে অপসারণ করার কারণেই তো উনি আসলে প্রধান শিক্ষক, উনি তো বেনিফিশিয়ারি ওটার, উনি প্রধান শিক্ষিকা হতে পেরেছেন। এবং পরবর্তীতে শিক্ষা বোর্ড সেখানে ইয়া দেয় যে ওনাকে আবার পুনর্বহাল করার জন্য, আমার মনে যেহেতু হয় এটা ভুয়া। এবং সেখানেও ওনারা মানেননি, হাইকোর্টে ওনারা রিট করেছেন, 2বার রিট করেছেন, 2বারই ভার্ডিক্ট বাবার পক্ষে আসে। এবং পরবর্তীতে বাবা তার ওই যে 5 বছর যে চাকরিতে ছিলেন না, সেই বকেয়া বেতন ভাতা সহ আবার চাকরি পুনরায় ফেরত পান 2020 সালে। আমার মনে হয় এই ব্যাপারটা আসলে আদালতে ট্রাই করা উচিত, কারণ আপনি আপনার কথা বলছেন, তারা তাদের কথা বলছেন, সেই ব্যাপারটা আসলে আদালতে দেখা উচিত। না, অবশ্যই আমি আদালতে ট্রাই করবো, অবশ্যই আমাদের কাছে সব এভিডেন্স আছে। রাইট। আমরা আমরা একটু খেলার মাঠে আসি। আপনাকে বড় বড় দুটি মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয় যথেষ্ট বড়, তার বাইরে আপনি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, সেটি সবচেয়ে বড় মন্ত্রণালয়গুলির একটা। কিন্তু আপনার সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে যে আপনার নিয়োগ করা বিসিবি সভাপতি ফারুক আহমেদকে সরিয়ে তার জায়গায় আবার আমিনুল ইসলাম বুলবুল সাহেবকে আপনি নিয়োগ করেছেন। ফারুককে অপসারণের আগে আপনি বলেছিলেন দুর্নীতি নয়, ব্যর্থতার দায়ে তাকে সরানো হয়েছে। তো 9 মাসের মধ্যে আপনি সফল বা ব্যর্থ এটি আপনি বুঝতে পেরেছেন কিনা? বাজারে বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে। একটি কথা হচ্ছে যে মানে আপনি যেভাবে চেয়েছেন সেভাবে আসলে বিসিবি আপনি পান নাই, কারণ ফারুক ভাই আসলে আপনার কথা শুনতেন না। অনেক রকম কথা আছে এরকম যে আপনি, আমি যদি এটাকে এরকমভাবে বলি যে শত্রুকে ঘায়েল করতে গিয়ে আপনি ফারুক ভাইকে এরকম একটি ইয়ার মধ্যে দিয়ে নিয়েছেন। আপনি একটু বলবেন যে 9 মাসে তো ব্যর্থতা সফলতা এটা বোঝানো সম্ভব না। খালেদ ভাই, ফারুক ভাইকে তো মানে আমাদের সরকার দায়িত্বে আসার পরে আমরাই নিয়ে আসছি। এখন স্পোর্টসের ক্ষেত্রে যেটা, স্পোর্টসের স্টেক হোল্ডারদের সাথে কথা বলার মাধ্যমে ওই সময়টায় সবাই ফারুক ভাইয়ের ব্যাপারে খুব পজিটিভ বলেছে, এবং সেই জায়গা থেকে ফারুক ভাইকে দায়িত্বটা দেওয়া হয়েছে, এবং এনএসসির 2জন ডিরেক্টরের কোটায় ওনাদেরকে নেওয়া হয়েছিল, সেখান থেকে উনি পরে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এখন মনে করেন অনেকে এটা বলে থাকে, কিন্তু
দেখেন যে বোর্ডে আরো 9 জন ডিরেক্টর আছে, 9 জন ডিরেক্টরের মধ্যে 8 জন ডিরেক্টর মন্ত্রণালয়কে অভিযোগ করেছে যে ফারুক আহমেদ স্বেচ্ছাচারিতা করছেন, কোনো সিদ্ধান্ত তিনি আহ, যেভাবে কনস্টিটিউশনে উল্লেখ আছে সেভাবে নিচ্ছেন না, এবং আমরা কাজ করতে গিয়ে যেভাবে আমাদের অভিজ্ঞতা যেটা হয়েছে বিপিএল আয়োজনে গতবার কি ব্লান্ডার হয়েছে এটা আপনি দেখেছেন। আমরা মন্ত্রণালয় থেকে ওইটা নিয়ে আমাদের একটা তথ্য অনুসন্ধান কমিটি করা হয়েছিল মন্ত্রণালয় থেকে, কমিটির রিপোর্ট একটা বড় নিয়ামক ছিল এই পরিবর্তনের ক্ষেত্রে। ওই আমরা মন্ত্রণালয় থেকে বলেছিলাম যে রাজশাহী এবং চট্টগ্রামের যে টিম দেওয়া হচ্ছে, দে আর নট কেপাবল টু রান এ বিপিএল টিম, এবং আলটিমেটলি ওইটাই হয়েছে। তারা বিদেশি প্লেয়ারদেরকে স্যালারি দিতে পারে নাই, দেশি প্লেয়ারদেরকে স্যালারি দিতে পারে নাই, আমাদের জাতীয় আন্তর্জাতিক ভাবে আমাদের অনেক মান ক্ষুণ্ণ হয়েছে। এবং এই যে এগুলোকে কি আপনি মানে ব্যর্থতা বলবেন? এগুলো তো অবশ্যই। এবং বাংলাদেশের ক্রিকেটের যে ক্রম অবনতি, এবং একই সাথে ক্রিকেটের থেকে ওনার ইন্টারেস্ট আমি দেখছি যে পরবর্তীতে আবার কিভাবে প্রেসিডেন্ট হয়ে আসা যায়, সেটার জন্য ক্লাব কিভাবে নেওয়া যায়, তারপরে বিজনেস থেকে শুরু করে বিভিন্ন দিকে ওনার ইন্টারেস্টটা বেশি দেখা গেছে। তো সেই জায়গা থেকে যেহেতু আমরা আনকনস্টিটিউশনাল কিছু করি নাই, যেহেতু এনএসসির 2টা ডিরেক্টর কোর্ট আছে, ওই ডিরেক্টর কোর্টে তিনি ছিলেন, আর যেহেতু এটা মন্ত্রণালয়ের আসলে মনোনয়ন, মন্ত্রণালয় চাইলে সেই মনোনয়ন উইথড্র করতে পারে, পারফরমেন্স বিবেচনায় আমরা মনোনয়নটা উইথড্র করেছি এবং সেখানে নতুন একজনকে মনোনয়ন দিয়েছে এবং যথারীতি তিনি আমার নির্বাচিত হয়ে জাস্ট ছোট প্রেসিডেন্ট একটা হিসেবে দায়িত্ব প্রশ্ন, পালন করছেন। বিসিবির যে অন্য 8 ডিরেক্টর, মানে 9 ডিরেক্টরের মধ্যে 8 ডিরেক্টরই তো গত সরকারের সময়ও ছিলেন, সেইটা আপনারা বিবেচনায় নিয়েছিলেন কিনা, যে আপনাদের 2 জন হ্যাঁ, মাত্র ডিরেক্টর, BCB শুধু আপনি মানে নতুন 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 নিয়োগ সব আপনি মন্ত্রণালয় সব থেকে দিয়েছেন, হ্যাঁ কিন্তু 9 হ্যাঁ, ডিরেক্টরের সব মধ্যে 8 ডিরেক্টরই জনই তো তো। সরকারের সময় ছিলেন। মোট 25 জন ডিরেক্টর ছিলেন এবং তার জি। মধ্য থেকে প্রায় 15 জনের কাছাকাছি পালিয়ে গেছেন বা হুম হুম পদত্যাগ করেছেন। হুম 2-1 জন পদত্যাগ করেছেন, বাকিরা পালিয়ে গেছেন। হুম তো আপনি জানেন কিনা যে বিসিবিতে তো ইলেকশনের মাধ্যমে হয়, রাইট। ডিস্ট্রিক্ট ডিভিশনে সরকারের হুম প্রভাব থাকে, কিন্তু ক্লাবে কিন্তু সরকারের অত বেশি প্রভাব থাকে না, কারণ ক্লাবগুলো ওন করে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান। হুম তো ক্লাবের ভোটে যারা নির্বাচিত হয়েছেন হুম তাদেরকে তো অপসারণ করা কনস্টিটিউশনালি আমাদের জন্য পসিবল না, না। অপসারণ আমাদের করা জন্য সম্ভব যেটা না, মানে তারা যখন অভিযোগ করলো তখন অভিযোগটা আমলে নেওয়ার সময় আপনি এই ব্যাপারটা ভেবেছিলেন কিনা যে তারা, না, অভিযোগ তো আর অবশ্যই আওয়ামী লীগ আমলে একটা আমরা মজার ব্যাপার হইলো, মানে এটাতে বিসিবির বোর্ডের ডিরেক্টররা যারা এখনো আছেন তাদের অনেকেই আমার খুবই, কিন্তু আমি এটা বলতে বাধ্য, গত সরকারের সময় কিন্তু কর্পোরেটও আসলে সরকারের দখলেই ছিল, মানে এটা আপনি আবাহনী লিমিটেড বলেন, অবশ্যই শেখ রাসেল লিমিটেড বলেন, প্রভাবের বাইরে তো ছিল না, প্রভাবের ইয়াতে ইন্ডিপেন্ডেন্ট ছিল। ডিরেক্টর তবে তাদের কে ছিল তাদের সেটা। অভিযোগগুলো আমরা আমলে নিয়েছি এবং অভিযোগগুলো আমরা খতিয়ে দেখেছি এবং সেখানে আমরা যথেষ্ট সত্যতা পেয়েছি, এবং আমাদের যেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ছিল বিপিএল সংক্রান্ত এবং আদার্স, সেটাও আমরা দেখেছি। এবং আপনি দেখেছেন যে বিসিবিতে দুদক গেছে প্রথমবারের মতো, এবং এই ধরনের পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। এবং কিন্তু সেটা তো আহ, সেটা তো পরে বোঝা গেছে যে, কারণ সেটাও এরকম রিপোর্ট আমরা দেখছি, জনাব ফারুক আহমেদ এত কোটি টাকা সরালেন, পরে দেখা গেল যে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নিয়ে আসছেন, পরে দেখা গেল যে ওইটা যে সরাইছেন না, সেটা তো সেইটাও আমি বলছি। সেইটাও হ্যাঁ, ডিরেক্টরের সেটা তো ওই 2 ডিরেক্টরের সইয়ে, হ্যাঁ তার সইয়ে না। না, সেটা তো আমিও বলছি, যখন ওই বিষয়টা আসলো তখন আমি নিজে বলছি, এবং সেটার জন্য আমাকেও লোকজন গালি দিচ্ছে যে আমি বোধহয় ভাগ পাইছি, অথচ টাকাটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে সরানো হয়েছিল। সেটা এখন আমাদের দেশে তো এই ফ্রেমিংটা হয়, এটা বাস্তব। তবে সেটা আমার ফারুক ভাইয়ের সাথে এখনো আহ, ভালো সম্পর্ক, আমার ওনার সাথে কোনো ব্যক্তিগত বিরোধ বা ইয়া নেই। ওনার সাথে আমার ইয়াটা এক জায়গাতেই হয়েছে যে ক্রিকেটটাকে এই সময় ফেল করতে দেওয়া যাবে না, কারণ এটা আমার, যেহেতু আমি দায়িত্বশীল, সেই জায়গা থেকে আমারও একটা বড় ব্যর্থতা হিসেবে রয়ে যাবে। আপনি দেখেন ফুটবল বাংলাদেশে নতুন করে রিব্র্যান্ডিং হয়েছে, হুম ফুটবলে বাংলাদেশ ভালো করছে, কিন্তু ক্রিকেটে বাংলাদেশ অবনতি দিয়ে যাচ্ছে, যেটা আমাদের আসলে সবচেয়ে বড় স্পোর্টস হিসেবে ইয়ে করা হয়, গণ্য করা হয়। তো সেই জায়গা থেকেই আরেকজনকে দায়িত্বে নিয়ে আসা এবং তুলনামূলক বেটার ইয়া যাকে মনে হয়েছে, এবং তিনি কাজ করছেন। সামনে বিসিবির ইলেকশন হবে, ইলেকশনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া, পরবর্তীতে যে প্রেসিডেন্ট আসবে বা যারা আসবে তারাই দায়িত্ব পালন করবেন। জনাব আসিফ সজীব ভাইয়া, অন্য প্রসঙ্গে যাওয়ার আগে এই প্রসঙ্গে একটা প্রশ্ন করে নেই, যে আপনি ক্রিকেট মাঠে গেলে আপনার নামে মিছিল হয়, সেটা আন্তর্জাতিক খেলা হোক বা বিপিএল খেলা হোক, এই চর্চা আমরা পাপন সাহেবের আমলে দেখেছি, পুরনো ওই বন্দোবস্ত পরিত্যাগ করছেন না কেন, মানে নাকি উৎসাহ দিচ্ছেন যারা আপনার নামে মিছিল না, দেয় এটা তারা আসলে স্টেডিয়ামে গেলে আইসক্রিম খেতে পায়? না না না, এটা আসলে কারা দিয়েছে আমি ইয়ে করতে পারি না, কিন্তু পরবর্তীতে আমি যোগাযোগ করে তাদেরকে নিষেধ করেছিলাম এই ধরনের কাজ যাতে আর না করে। এবং আপনি যদি দেখেন সংবাদ সম্মেলনে আমি নিজেও তাদেরকে থামানোর চেষ্টা করেছি। এটা তো আসলে যখন মনে করেন বুলবুল ভাই, আমাদের ক্ষেত্রে একটা পারসেপশন হয় যে আমাদের হয়তো পলিটিক্যাল লোকজন আছে, কিন্তু বুলবুল ভাই যখন অস্ট্রেলিয়া থেকে 15 বছর পরে আয়েশা প্রথম বিসিবিতে ঢুকলেন, তখনও তো বিসিবিতে ওনার নামে মিছিল হয়েছে। ও আচ্ছা, তাহলে এরা কারা? আসলে সবসময় কিছু লোকজন ভাই থাকে যারা যারা হচ্ছে একটু মিছিল দেয়। এটা করে বা একটু অতি উৎসাহী এই ধরনের কার্যক্রম করে থাকে, ওকে, কিন্তু এটা পরবর্তীতে আমি তাদের সাথে যোগাযোগ করে এই ধরনের কাজ করার ক্ষেত্রে নিরুৎসাহ
ঠিক আছে, আমরা আরেকটু সিরিয়াস বিষয়ে যাই। এটা ইদানিংকার বিষয়। মিটফোর্ডে পাথর দিয়ে যখন থেতলে হত্যা করা হয় তখন আপনি ক্ষোভ নিয়ে ফেসবুকে লিখেছিলেন, প্রস্তর যুগে স্বাগতম, কেউ ইতিহাস থেকে শিক্ষা নেবেন না, ধন্যবাদ। কিন্তু আমরা গত বছর থেকেই দেখেছি ভাত খাওয়ানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে একজনকে হত্যা করা হয়েছে, কথিত তৌহিদি জনতা শতাধিক মাজারে আগুন দিয়েছে, গুড়িয়ে দিয়েছে, পোশাকের জন্য কোথায় কীভাবে চলাচল করবে এই কারণে নারীরা আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে তৌহিদি জনতা অভিযুক্তদের ফুলের মালা গলায় দিয়ে বরণ করেছে, ঘোষণা দিয়ে বুলডোজার অভিযানের মাধ্যমে বাড়িঘর গুড়িয়ে দেওয়া, এসব ঘটনা প্রস্তর যুগের মধ্যে পড়বে কিনা, আপনি কোনো ঘটনায় প্রতিক্রিয়া জানার সময় সিলেক্টিভ কিনা, এবং সিলেক্টিভ হতে গিয়ে আপনি এক ধরনের লোকদের সন্তুষ্ট করতে চান কিনা? না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায়ও তো আমি পোস্ট করেছি যে এই ধরনের মব কোনোভাবেই আসলে ইয়ে না, কোনোভাবেই গ্রহণযোগ্য না, এবং সেটাতেও শাস্তি নিশ্চিতের জন্য, গ্রেফতারের জন্য আমার জায়গা থেকে আমি কাজ করার চেষ্টা করেছি। মাজারে যে ধরনের ভাঙচুর হয়েছে সেটাও আমরা স্ট্রংলি কন্ডেম করেছি, এবং উপদেষ্টা মাহফুজ আলম এই বিষয়টা নিয়ে অনেক সোচ্চার ছিলেন, তিনি কাজ করেছেন, সরকার কাজ করেছে। এবং এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির, আমি মনে করি এই সরকারের একটা বড় নেগেটিভ এবং ইয়ার জায়গা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা উন্নয়ন করতে না পারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে সবসময়ই যে খুব ভালো অবস্থায় থাকে তা না, তবে এই সরকারের সময়টাতে দেখা গেছে যে বিগত সময়ের তুলনায় এই ধরনের ঘটনা একটু বেশি ঘটেছে। এবং এটার ক্ষেত্রে কিছু বাস্তবতাও তো আসলে দেখতে হবে, যে আমরা যখন দায়িত্ব গ্রহণ করি প্রায় 1 মাস আমাদেরকে পুলিশ অফিসার খুঁজে খুঁজে আনতে হয়েছে, যে কোথায় আছে, পালায় গেছে বা ভয়ে আসতেছে না এরকম। এবং আমার জানা মতে প্রায় 150-র উপরে অফিসার ইতিমধ্যেই স্টেশনে না থাকার কারণে, মানে পালিয়ে যাওয়ার কারণে অলরেডি বহিষ্কৃত হয়েছেন, বা তাদের বিরুদ্ধে পুলিশের অভ্যন্তরীণ যে ডিপার্টমেন্টাল প্রসিজার চলছে। তো এই যে চ্যালেঞ্জগুলো, এবং এইখানে বিগত সময়ে 15 বছরে রাজনৈতিক নিয়োগ হয়েছে, এবং তাদের এক ধরনের রাজনৈতিক লয়ালিটিও আছে অনেকের। তো সেই জায়গা থেকে এই পুলিশ এবং এই আইন শৃঙ্খলা, এই বাস্তবতা যেমন আছে, এই সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে এই সরকার অন্যান্য ক্ষেত্রে, যেমন অর্থনীতির ক্ষেত্রে যেভাবে সাফল্য দেখাতে পেরেছে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেভাবে সাফল্য দেখাতে পারে নাই। এবং আরেকটা বিষয় আছে এখানে, কিছু ক্ষেত্রে এখানে রাজনৈতিক দলগুলো সরকারকে অনেক সহযোগিতা করেছে, এটা অবশ্যই স্বীকার করতে হবে। যেমন প্রথম দিকে যখন বিভিন্ন মাইনরিটিস, বিভিন্ন বা ইয়ার উপর হামলা হচ্ছিল, তখন আপনারা দেখেছেন যে জামাতে ইসলামী কিংবা বিএনপি সহ আরো রাজনৈতিক দল যারা আছেন তারা সেখানে পাহারা দিয়েছেন, ছাত্ররা পাহারা দিয়েছে। তো আবার কিছু ক্ষেত্রে আমরা অসহযোগিতাও দেখেছি, যেমন কোনো চাঁদাবাজির দায়ে কাউকে অ্যারেস্ট করা হলে থানায় হামলা করা হয়েছে। এরকম থানায় হামলার ঘটনা যদি থানায় হামলা লিখে গুগলে সার্চ দেন, গত 1 বছরে অন্তত 10টার বেশি পাওয়া যাবে। তো এই সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সরকার অন্যান্য ক্ষেত্রে যেরকম সাফল্য দেখাতে পেরেছে সেরকমটা দেখাতে পারে নাই, এটা আমার মূল্যায়ন কিংবা আত্মসমালোচনা, যেটাই বলেন। আমরা একটু শেষ করে আনছি আমাদের শেষ দুটো প্রশ্নের একটি প্রশ্ন। দ্বিতীয় শেষ প্রশ্ন, যে আপনি সরকারের ভিতরে আমাদের সাথে আলোচনার ক্ষেত্রে আপনি সরকারের ভিতরে সরকারের কথা বলেছেন, ক্ষমতার কেন্দ্রের কথা বলেছেন, সেটা সামরিক বাহিনী হোক বা অন্য জায়গার থেকে আপনি বলেছেন যে এটা আসলে ক্ষমতার ভিতরে। এখন রাজনৈতিক দলগুলোকে আপনি ইঙ্গিত করেছেন, রাজনৈতিক বয়ানগুলিকে আপনি ইঙ্গিত করেছেন, বা রাজনৈতিক এন্টিটিকে, অস্তিত্বকে আপনি এন্টিটি করেছেন। কিন্তু আমরা দেখেছি যখন আপনারা সরকার গঠন করেন, অর্থাৎ 5 আগস্ট 2024 পরবর্তী সময় আমরা আপনার লেখা থেকে জানছি যে আপনারা বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে কথা বলছেন। সেখানে তারেক রহমান জানাচ্ছেন, আমি আপনার লেখা থেকে তারেক রহমানকে উদ্ধৃত করছি, যে সংস্কারের ভাবনাগুলি আপনারা বলার পরে তিনি বলছিলেন যে এত বেশি দায়িত্ব নেওয়ার প্রয়োজন আছে বলে তো মনে হয় না, আপনারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটা নির্বাচন দিয়ে দিতে পারেন। জনাব তারেক রহমান প্রস্তাব দিলেন, প্রধান উপদেষ্টা রেখে 7 জনের একটা সরকার গঠন করে 3 মাসের মধ্যে নির্বাচন দেয়া যেতে পারে। আপনারা তখন এই ব্যাপারটি এরকম না করে একটি সরকার করলেন, সেই সরকারকে আসলে 1 বছর 1.5 বছর সময়ের পরে আমরা একটা ইলেকশনের টাইম পেলাম। এইটা কি আসলে ঠিক হলো, নাকি ওইটা হইলেই ভালো হইতো? কারণ আপনি যেহেতু বলতেছেন যে সরকারের ভিতরে সরকার, নানা জনের মধ্যে নানা রকম অনাস্থা, আপনার কাছে এখন কি মনে হয় 7 জনের একটা উপদেষ্টা সরকার করে দ্রুত 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিলেই ভালো হতো? যেহেতু এই সরকারও বলতেছেন আসলে সংস্কারটা করতে হবে নতুন সরকার এসে, তারা তো সরকার করতে পারবেন না, এটা আপনার কি মনে হয়? আরেকটা সাপ্লিমেন্টারি কোশ্চেন আমি করে রাখি। একটা বড়
প্রসঙ্গ ওই দিনের শপথ নেওয়ার ব্যাপারে, যে আপনাদের কি আসলে সংবিধানের অধীনে শাহাবুদ্দিন সাহেবের কাছ থেকেই শপথ নেওয়াটা মাস্ট ছিল, এটা নিয়ে আসলে ইনসিস্টটা কে করতেছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আপনারা নাকি যারা আপনাদের বুঝিয়েছে তারা? একটু যদি এই দুইটা বিষয় একটু বলতেন। প্রথমত আমাদের এক দফার প্রথম অংশ হচ্ছে শেখ হাসিনার পতন, এবং দ্বিতীয় অংশে আছে হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এই অংশ বাস্তবায়নের জন্যই এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য 5ই আগস্টের পর থেকে, এবং সেইখান থেকেই আমরা মনে করেছি যে শুধুমাত্র একটা নির্বাচন এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করতে পারবে না। সেই জায়গা থেকে রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে একটা বড় ধরনের পরিবর্তন এবং সংস্কার প্রয়োজন। সেই জায়গা থেকেই একটা অন্তর্বর্তীকালীন মানে সরকার গঠন করা। যদিও আপনি যদি আমাদের রূপরেখা দেখেন 5 আগস্টের আগেও যখন আমি একটা 5 পয়েন্টস রূপরেখা দিয়েছিলাম, সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে রাজনৈতিক তারপরে সিভিল সোসাইটির প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি মিলিয়ে আমরা একটা জাতীয় সরকার করতে চাই। যদিও জাতীয় সরকারটা বিএনপি ডিনাই করার কারণে সেটা করা সম্ভব হয়নি, সেটা হলে এই সরকারটা আরো শক্তিশালী হতে পারতো। এবং এই যে বিভিন্ন সময় কথা ওঠে এই সরকারের ম্যান্ডেট কতটুকু আছে, সংবিধান সংস্কার করতে পারবে কিনা, বা কতটুকু করতে পারবে কতটুকু করতে পারবে না, কিংবা অনির্বাচিত সরকার, এই জিনিসগুলো থাকতো না। এবং একটা শক্তিশালী জাতীয় সরকারের মাধ্যমেই আসলে সংস্কার বিচারের প্রক্রিয়া মধ্য দিয়ে একটা নির্বাচনের ইয়াতে যাওয়া যেত। তবে সেটা সম্ভব হয়নি, কারণ সে সময় 9 তারিখ রাতেই যখন আমরা জনাব তারেক রহমানের সাথে মিটিং করি, সেখানে তিনি জানিয়েছেন যে জাতীয় সরকারে বিএনপি থাকতে চায় না। তো সেক্ষেত্রে আমরা আর এই জাতীয় সরকারের বিষয়টা নিয়ে আর আগাতে পারিনি, কারণ আপনি জানেন যে বিএনপি কে ছাড়া জাতীয় সরকার আসলে, জাতীয় মানে কি, সবাইকে যদি না আনা যায় সেটা তো আর জাতীয় থাকে না। তো সেই জায়গা থেকে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সরি, পরের প্রশ্নটা প্রশ্নটা কি ছিল ছিল? হচ্ছে যে এই যে সংবিধানের অধীনে বা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেওয়ার বিষয়টা আসলে কে আপনাদেরকে বাধ্য করলো, ডক্টর মোহাম্মদ ইউনূস? কারণ আমরাও শুনেছি যে আপনারা জাতীয় সরকার করতে চেয়েছিলেন, কিন্তু জাতীয় সরকার যখন হলো না, মানে 7 তারিখের বা 8 তারিখের মিটিং যখন হলো না, আপনারা যখন সন্ধ্যায় শপথ নিতে গেলেন, সেই শপথটা যে আওয়ামী লীগ নিযুক্ত অর্থাৎ শেখ হাসিনা নির্বাচিত বা নিযুক্ত রাষ্ট্রপতির কাছ থেকে করতে হবে বা সংবিধান মেনে করতে হবে, এইটাতে আপনারা কিভাবে মানে একমত হলেন বা বাধ্য হলেন? আমি যদি প্রথমত ওই সময়কার যে বাস্তবতা, 5ই আগস্ট আমরা প্রথমত যে 5ই আগস্ট আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে গেলেন, অথচ একটা মানে সফল গণঅভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থানের নেতৃত্বের সাথে বসবেন এবং রাজনৈতিক সিদ্ধান্তটা রাজনৈতিক জায়গা থেকেই হবে। রাজনৈতিক সিদ্ধান্তটা বাংলাদেশে বারবার, বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি সামরিক হস্তক্ষেপ সেখানে হয়েছে, সর্বশেষে 1/11 সময় দেখেছি, এবং কোনো অভিজ্ঞতাই কিন্তু ভালো না বাংলাদেশের ইতিহাসের জন্য, যে কোনো সামরিক হস্তক্ষেপই আসলে শেষ পর্যন্ত দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে নাই। তো সেই জায়গা থেকে আমাদের একটা ইয়া ছিল যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো, সরকার গঠনের সিদ্ধান্তটা সামরিক হস্তক্ষেপ মুক্ত রাখা। কিন্তু যখন আসলে 5ই আগস্ট আমরা যখন রাজপথে, যখন গণভবনের দিকে যাচ্ছি, তখন রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে যাচ্ছে আলোচনা করার জন্য। এটা ছিল প্রথম, ওই যে আমি যে বললাম ক্ষমতার কেন্দ্রগুলা ভাগ হয়ে যাওয়া, বা ম্যান্ডেটটা আসলে কিন্তু শুধু সামরিক রাজনৈতিক দলগুলি তো, শুধু এস্টাবলিশমেন্টের কাছে রাজনৈতিক দিয়ে দেয়া। দলগুলি তো না, আপনার সহযোদ্ধারাও তো গিয়েছিলেন সে সময় ক্যান্টনমেন্টে। হ্যাঁ, সে সময় ক্যান্টনমেন্টে খুব ইন্টারেস্টিংলি যে তিনজনকে আসলে সমন্বয়ক হিসেবে দেখানো হয়েছিল, তারা সমন্বয়ক ছিল না, তারা ভুয়া। এবং পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করে আমরা জানতে পেরেছি যে বঙ্গভবনের বাইরে তারা ওই দিক দিয়ে হাঁটতেছিল আন্দোলনের অংশ হিসেবে, ওইখান থেকে তাদের তিনজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো তারা আমাদের সমন্বয়ক তালিকায় নাই। তো এটা এইভাবে ফ্রেমিং করা হয়েছে যে সমন্বয়করাও বৈঠকে আছে, সমন্বয়করাও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আছে। তো এটা তো আমরা ডিনাই করছি। কিন্তু ওই যে আপনি ম্যান্ডেটটা দিয়ে আসলেন, রাজনৈতিক দলগুলো ম্যান্ডেটটা সেখানে দিয়ে আসলো, এবং পরবর্তীতে এই যে সারা দেশে ওই দিন মানে 5 তারিখ রাতটাকে বলা হয় গুজবের রাত। এই যে সারা দেশে রাজারবাগে গুলি হচ্ছে, ঢুকতেছে, সৈন্য সমাবেশ হচ্ছে, এই যে নানা ধরনের মানে এই যে অস্থিতিশীলতা দেখা যাচ্ছিল, এবং আমাদের উপর একটা তখন চাপ তৈরি হয়ে যায় যে খুব দ্রুত সময়ের মধ্যে একটা সরকার যদি গঠন না করা যায়, তাহলে দেশে আরো খারাপ পরিস্থিতির দিকে, গৃহযুদ্ধের দিকে বা অন্য কোনো যে কোনো খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে। তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা সেদিন রাতেই দেখবেন যে কোনো ধরনের কারোর সাথে আলোচনা ছাড়াই এক ধরনের বিপ্লবী কায়দায় ভিডিও বার্তা দিয়ে আমাদের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা হিসেবে কিন্তু ঘোষণা করি। এটা 6 তারিখ হচ্ছে প্রথম প্রহরে রাত 3টা কি 4টার দিকে আমরা তিনজন ভিডিও বার্তা এসে ঘোষণা করে দিই। পরের দিন হচ্ছে বৈঠক হয়, এবং বৈঠকের ব্যাপারে ইন্টারেস্টিংলি যখন আমার কথা হচ্ছিল, তখন আমাদেরকে বলা ছিল ক্যান্টনমেন্ট আসার জন্য। কিন্তু ওই যে আমাদের ওই চিন্তা যে আমরা সামরিক হস্তক্ষেপ রাজনৈতিক সিদ্ধান্তে আসতে দিব না, সেই জায়গা থেকে আমরা বলেছি না, ক্যান্টনমেন্টে না, আপনারা ইয়াতে আসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন, আমরা ভিসি স্যারের
বাসভবনে বা অফিসে বৈঠক করি, কিন্তু তাদের থেকে তখন বলা হয় যে এটা সম্ভব না, তাহলে আমরা এটা মাঝামাঝি জায়গায় আসি, আমরা বঙ্গভবনে তাহলে আসি। তো তখন আমরা সচেতন ভাবেই ক্যান্টনমেন্টকে এড়িয়ে চলা বা সামরিক ইয়াতে এটা করছিলাম, কিন্তু যতটুকু আমাদের সক্ষমতার মধ্যে ছিল। রাজনৈতিক দলগুলো যদি প্রথমে এসে গণঅভ্যুত্থানের নেতৃত্বের সাথে বসতো এবং রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়ার ম্যান্ডেটটা ওনারা নিজেরা নিত আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে, তাহলে কিন্তু ওই পরিস্থিতি বা ওই পরিবেশ, ওই সংবিধানের আন্ডারে আমরা শপথ নিব কি নিব না, এই বিষয়গুলোতে আর একটা আরো ভালো এবং বিপ্লবী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকতো। তো সেই সুযোগটা আমাদের হাতে তখন, মানে ওই সময়কার বাস্তবতায় এখন এসে বলতে পারি যে ইস, এটা করলে এরকম হতে পারতো, ওইটা করলে এরকম হতে পারতো, কিন্তু কিন্তু ওই সময়কার যে বাস্তবতা তার মানে হচ্ছে সেটা যে আমাদের ওই কাছে সময় যে আসলে ছিল না। রাজনৈতিক দলগুলি ক্রিয়াশীল ছিল, অর্থাৎ জামায়াতে ইসলামী, তারপরে হচ্ছে যে মানে জনাব জোনায়েদ সাকির দল, তারপরে হচ্ছে আরো 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 ছিল বিএনপি, জাতীয় ইয়াতে অংশগ্রহণ না করলেও ক্যান্টনমেন্টে সে আলোচনায় অংশ নিল। তারাই আসলে এই প্রক্রিয়াটা করলো এরকম, যাতে আপনারা সংবিধানকে একটু সমুন্নত রেখে রাষ্ট্রপতির কাছে শপথ নেন, ওরকম তারাই করলো ব্যাপারটা। তাদের অ্যাকশনের কারণেই ওই পরিস্থিতিটা আসলে মানে তৈরি হলো আর কি। আমরা কিন্তু মানে শপথের আগ পর্যন্ত এটা চেষ্টা করে যাচ্ছিলাম যে আমরা শপথটা ইয়াতে নেই, মানে শহীদ মিনারে নেই। এবং যখন আমরা প্রধান উপদেষ্টার নাম ঘোষণা করি ভিডিও বার্তা হুম। আপনি দেখেন, তখন তো আমরা কারোর সাথে আলোচনা করি নাই যে মানে তখন আমরা না রাষ্ট্রপতির সাথে আলোচনা করেছি, না না ইয়ার সাথে তিন বাহিনী প্রধানের সাথে আলোচনা করেছি। আমরা কিন্তু ওনাকে প্রধান উপদেষ্টা ঘোষণা করে দিয়েছি। এবং কিন্তু পরবর্তীতে যেই অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছিল এবং আমাদেরকে সকল পক্ষ থেকে এটা বলা হচ্ছিল খুব দ্রুত সরকারটা গঠন করতে হবে, হুম। না হলে দেশ যে কোনো খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে। এবং তখনকার হুম। বাস্তবতা এটা ছিল, সবাই খুব চিন্তিত ছিল, বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছিল, মানুষকে নেমে আসতে হচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। তো সেই পরিস্থিতিতে আসলে খুব দ্রুততার সাথে সরকার গঠনটা, এবং তখন লিয়াজু কমিটির মাধ্যমে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে আপনার সরকার কাছে কি গঠনটাই মনে হয় যে মূল ইয়ে হয়ে উঠেছে। আমরা তখন আমরা যারা গণমাধ্যম বা সংবাদ মাধ্যম, তারা আসলে মূল যদি আমি 5, 6, 7, 8 তারিখের কথা বলি, অর্থাৎ তারপর থেকে জনাব আসিফ নজরুল, জনাব সৈয়দা রিজওয়ানা হাসান, জনাব আদিলুর রহমান খান, এর মধ্যে জনাব আসিফ নজরুলকে আমরা সবচেয়ে বেশি সক্রিয় দেখেছি, তার কথা বলেছি। আপনার কাছে কি মনে হয় জনাব আসিফ নজরুল, ডক্টর মোহাম্মদ ইউনূস, তারাও কি এইরকম ভাবেই সরকারটা করতে চেয়েছিলেন, বা জনাব আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান? দেখেন, এক তো হচ্ছে এখানে আমরা যারা মানে গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি বা ইয়ে করেছি, তাদের একটা বিপ্লবী বা বৈপ্লবিক চিন্তার জায়গা আছে। কিন্তু যারা এখানে বিভিন্ন প্রফেশন বা এক্সপার্টিজের জায়গা থেকে এসেছেন, অবশ্যই অন্যান্য স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে, তো ওনারা তো আমাদের মতো সেম ভাবে চিন্তা করেন না। এবং আহ, আম, মাঝে মধ্যে আমাদের ইনফর্মাল আলোচনায় এটা হয়তো বলেনও। এবং এটাও স্বাভাবিক। আপনি যেভাবে চিন্তা, আমি যেভাবে চিন্তা করি, আপনি তো সেভাবে চিন্তা করবেন না। তো আপনার একটা এক্সপার্টিসের জায়গা আছে, আপনি একজন সাংবাদিক, আপনি আপনার অ্যাপ্রোচ থেকে চিন্তা করবেন। তো একজন শিক্ষক, একজন পরিবেশ কর্মী, কিংবা একজন সাবেক সচিব, কিংবা একজন লয়ার, সবার চিন্তাটা তো এক জায়গায় হবে না। তো সেই জায়গা থেকে এই সরকারের একটা বড় আহ, আহ, বৈশিষ্ট্য আমি বলবো যে স্থিতিশীলতা রক্ষা করা ছিল প্রথম থেকেই সরকারের মধ্যে। আমরা যারা ছিলাম, যারা গণঅভ্যুত্থানে, তারা একটা ড্রাস্টিক চেঞ্জ চেয়ে এসেছি, কিন্তু এটা এই ড্রাস্টিক চেঞ্জ না হয়ে সেটা গ্র্যাজুয়ালিজমের মাধ্যমে আস্তে আস্তে পরিবর্তনটা হওয়া, এবং 1 বছর পরে একটা ঘোষণাপত্র পাওয়া এবং সংস্কারের বিষয়গুলো। আমরা ওকে। তো সংবিধান পুনর্লিখনের কথা বলেছি। এখন ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি আছেন, ডক্টর আলী রিয়াজ স্যার, তিনিও পুনর্লিখনের কথা বলেছেন। কিন্তু সার্বিক বাস্তবতায় এবং এই যে স্থিতিশীলতা রক্ষার যেই একটা বৈশিষ্ট্য, বা এই জায়গা থেকেই এই ড্রাস্টিক চেঞ্জ বা এই পরিবর্তনের জায়গাগুলো ওইভাবে সম্ভব হয়নি, এবং সেটা একটা গ্র্যাজুয়াল পরিবর্তনের দিকে আসলে আমাদেরকে যেতে হয়েছে এবং ওকে। যেতে হচ্ছে। ওকে, সর্বশেষ প্রশ্ন, নির্বাচন। এই মুহূর্তে আমার কাছে যে ফটো কার্ডটা আমি দেখছি, সেটি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক তাকে উদ্ধৃত করছে একটা টেলিভিশন। সেটি বলছে, ঘোষণা দিচ্ছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ নতুন সংস্কার বা নতুন সংবিধান কিছুই আমরা পাইনি। আমার যেই ভাই মারা গেছে তাকে ফেরত দিয়ে নির্বাচন দিতে হবে। আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই, এই কোটেশনটা আমি বললাম, আমি আপনার কাছে প্রশ্নটি করতে চাই যে আপনি কি মনে করেন নির্বাচন আসলে কবে হবে? কেউ কেউ ঘোষণা দিচ্ছেন, নাসিরুদ্দিন পাটোয়ারির ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, অনেকেই বলছেন যে বলে বটে আসলে ইলেকশন হবে না, কিছু একটা বলে টলে এই সরকার আরো কিছুদিন রয়ে যাবে। আপনার কাছে কি মনে হয় না, নির্বাচন আমি কবে হবে? আমার
আমি ব্যক্তিগতভাবে যদি বলি তাহলে আমি মানে ফেব্রুয়ারিতে ইলেকশন করার ক্ষেত্রে এই সরকারের কমিটমেন্ট আমি দেখেছি, এবং সেই উদ্দেশ্যে এই সরকার যে মানে কার্যক্রম, সকল প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিয়েছে। ইলেকশন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে, এবং সরকারের মধ্যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, তারপরে একটা ইলেকশনের প্রস্তুতির দিকে যাওয়ার সকল ধরনের, যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এবং এর মধ্যে এই যে এখনো আমাদের জুলাই সনদটা হয়নি, চার্টার যেটা হওয়ার কথা সবার ঐকমত্যের ভিত্তিতে, এর মধ্যে এটাও আমি আশা করি যে এটা যদিও 8 আগস্ট করার একটা ইয়া ছিল, কিন্তু করা সম্ভব হয়নি। ঐকমত্য কমিশনের মেয়াদ 1 মাস বৃদ্ধি করা হয়েছে, আমি আশা করি 1 মাসের মধ্যে সেটাও হবে। সরকারের মধ্যে আমি এই ধরনের কোনো ইন্টেনশন দেখি নাই যে আসলে ফেব্রুয়ারির পরে এখানে কারো থাকার আসলে ইচ্ছা আছে, বা ফেব্রুয়ারির পরে ইলেকশন না দিয়ে আরো ক্ষমতায় থাকার কোনো প্রয়াস বা কোনো ইন্টেনশন আমি আমার জায়গা থেকে বা আমার অভিজ্ঞতা, আমার বোঝাপড়া থেকে আমি আসলে দেখি নাই।